আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাইমেন আবির, এফসিপিএস পার্ট 1 ইন মেডিসিন, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে আছি মেডিসিন ডিপার্টমেন্টে। এবং আমার সাথে আছে ডক্টর মোস্তফা মারুফ, এফসিপিএস পার্ট 1 ইন মেডিসিন। বেসিক্যালি আমরা দুজনই এই জুলাই সেশনে এই বছরের আমরা এফসিপিএস পার্ট 1 মেডিসিনে সাকসেসফুলি পাশ করেছি। সো আমাদের এই আজকের যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি এটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 ইন মেডিসিনের উপরে আমাদের একটা ওরিয়েন্টেশন, স্পেশালি যাদের আসলে এই ব্যাপারে আইডিয়াটা খুবই কম, ইন পার্টিকুলার যারা এখন ইন্টার্নশিপ করছেন এমবিবিএস কমপ্লিট করার পরে রিসেন্টলি, এবং যারা ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে এখনো কোথাও জয়েন করতে পারেনি অথবা জয়েন করেছেন কিন্তু ক্যারিয়ারের ব্যাপারে এখনো আপনারা কমপ্লিট ডিসিশন নিতে পারেননি, অথবা ডিসিশন নিয়েছেন যে আপনি মেডিসিনে পার্ট 1 করবেন বাট এখনো প্রপার কোনো গাইডলাইন পাননি। তাদের জন্য মূলত এই সেশনটা অ্যারেঞ্জ করা। এবং এছাড়াও যারা অলরেডি কিছুটা প্রিপারেশন নিয়েছেন তাদেরও আশা করি এই সেশনটা কিছুটা হেল্পফুল হবে, সেজন্য আমাদের এটা অ্যারেঞ্জ করার আজকে উদ্দেশ্য। তো অনেকেই হচ্ছে আমার কাছে হলো এই ব্যাপারে বলেছে যে একটি সেশন অ্যারেঞ্জ করার ব্যাপারে, সেজন্য ইন্টারেস্টেড অনেকেই বললো, এই জন্য আমাদের আজকে লাইভে আসা। আমি ডক্টর মোস্তফা মারুফকে সেশনটা কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ মোহামেন। তো আমি হচ্ছে ডক্টর মোস্তফা মারুফ, এফএমসি 16 ব্যাচ। আমরা এই জুলাই সেশনে হচ্ছে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করছি। তো মেইন কথা বেসিক্যালি আমাদের এই প্রোগ্রামটা কেন, এটা হচ্ছে আমাদের এফএমসি কিন্তু এখন অনেক একটা ভালো পর্যায়ে চলে গেছে, কিন্তু এটা কিন্তু আমরা অনেকেই জানি যে আমাদের যে সিনিয়র ব্যাচ আছে যারা, তারা কিন্তু অনেক ভালো ভালো পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কিন্তু সবাই আছে। আমাদের এই সেশনটা করার এটাই যে সবাইকে মোটিভেট করা যে একটা পোস্ট গ্রাজুয়েশন কিন্তু ইজি না, এতটা ইজি না, কিন্তু টাফ। কিন্তু যদি টেকনিক্যালি এটাকে কেউ মানে কন্ডাক্ট করতে পারে তাহলে কিন্তু এটা পাস করাটা ইজি। সো আমাদের এই সেশনটা এই কারণে যে এফসিপিএস টা সবার কাছে অনেক সময় অনেক কঠিন মনে হয়, যে হ্যাঁ এটা আসলে কঠিন, কিন্তু অনেক কঠিন একটা বিষয়। কিন্তু কিন্তু আমরা কিভাবে, আমরা কোন গাইডলাইন ফলো করলে এফসিপিএস টা আমরা কম টাইমের মধ্যে করা সম্ভব, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের এই লাইভ সেশনটা। তো এটা অনেক ইফেক্টিভ হবে যারা নিউ একদম ফ্রেশার্স, যারা চিন্তা করতেছে এবং যারা স্টিল নাও হয়তো প্রিপারেশন নিচ্ছে কিন্তু প্রপার মেথডটা পাচ্ছে না যে কি করে আগাতে হবে, কোন জিনিসটা করতে হবে। এই জিনিসগুলো নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। কারণ এফসিপিএস একটা ভাস্ট একটা বিষয়, পুরো ডেভিডসন, যেহেতু আমরা মেডিসিন নিয়ে কথা বলছি, পুরো ডেভিডসন কিন্তু আমাদের এখানে পড়তে হয়। কিন্তু ডেভিডসন কি সম্পূর্ণ পড়াটা কি আসলে পসিবল? দেখা যায় সবাই অনেক সময় ডেভিডসন এ টু জেড একদম পড়ে ফেলতেছে কিন্তু পরীক্ষায় পাস হচ্ছে না। সো এখানে অনেক বিষয় আছে, আমাদের সেই টেকনিক্যাল ওয়েতে আগাতে হবে যে কি ওয়েতে আমরা পড়লে আমাদের মানে পাস করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ঠিক আছে? সো বেসিক্যালি আজকে আমি শুরু করতেছি আমাদের জাস্ট একদম র বেসিক যে এফসিপিএস টা কেমন ডিগ্রি, এখানে কি কি আছে, কি কি আসে, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? একটু রেসপন্স করলে ভালো হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানি এটা একটা ফেলোশিপ ডিগ্রি। এটা কিন্তু বিসিপিএস এর আন্ডারে হয়ে থাকে, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস। এটার অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা পার্ট। পার্ট 1 এক্সাম, যেটা আমাদের প্রতি বছরে দুইটা সেশনে হয়ে থাকে, জানুয়ারি এবং জুলাইতে। এই দুইটা সেশনে এখন বিগত যত বছর হয়েছে দুইটা সেশনে হয়েছে, শুধু এবারে সেপ্টেম্বরে হয়েছে করোনার জন্য। ইউজুয়ালি এটা জানুয়ারি সেশন এবং জুলাই সেশনে হয়ে থাকে। পার্ট 2 এক্সাম, পার্ট 1 পাস করার পরে 2 বছরের একটা কোর ট্রেনিং থাকে। কোর ট্রেনিং করার পরে 3 বছরের আরেকটা ট্রেনিং হয়। সেই 3 বছরে ইচ্ছা করলে কেউ যদি ইন্টারনাল মেডিসিনে কেউ পার্ট 1 পাস করে, সে যদি 2 বছর ট্রেনিং করার পরে সে তার স্পেশালিটি চেঞ্জ করতে পারবে। অ্যাজ ইফ কারোর ইচ্ছা করছে যে ইন্টারনাল মেডিসিন পাস করে 2 বছর পর তার কার্ডিওলজিতে যাওয়ার ইচ্ছা আছে, সে কার্ডিওলজিতে 2 বছর পর তার সাব স্পেশালিটি চেঞ্জ করতে পারবে একটা মিড টার্ম এক্সাম দেওয়ার পরে। এটা 2 বছর পরে দিতে হয়।
তো এখানে টোটাল 5 বছরের আমাদের ট্রেনিং। এক্সাম ফিসটা হচ্ছে যারা নিউ ক্যান্ডিডেট, যারা একদম নতুন পরীক্ষা দেবে তাদের জন্য 11,000 টাকা, 11,000, এবং যারা একবার পরীক্ষা দিয়েছে বাই চান্স তারা পাশ করে নাই, তারা যদি পরের সেশনে আবার এক্সাম দিতে যায় তারা 10,000 টাকা দিতে হবে, 1,000 টাকা কম। এক্সামটা কিভাবে হয়? আমাদের টোটাল এই এফসিপিএস এক্সামটা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য সমস্ত এক্সাম গুলো থেকে একটু ডিফারেন্ট। অন্য যে কোনো এক্সাম আমরা সেটা যদি রেসিডেন্সি ধরি বা যে কোনো এক্সাম ধরি, সেটা কিন্তু একদিনেই শেষ হয়ে যায়, ঠিক আছে, 2 ঘন্টা কি 3 ঘন্টার এক্সাম হয়, এটা শেষ হয়ে যায়। কিন্তু এফসিপিএস টা এই ক্ষেত্রে একদমই ডিফারেন্ট। এফসিপিএস এ পেপার 1, পেপার 2, পেপার 3 এই 3টা পেপার কিন্তু এক্সাম হয় 3 দিন পরপর, 3 দিন। সাধারণত দেখা গেছে এটা জানুয়ারি বা জুলাই সেশনে 4, 5, 6 এই 3টা ডেটে ইউজুয়ালি হয়ে থাকে, ঠিক আছে, এবং এটা পরপর হবে। প্রথম দিন পেপার 1, দ্বিতীয় দিন পেপার 2, তৃতীয় দিন হচ্ছে পেপার 3। এই 3টা পেপারেই প্রত্যেকটা পেপারে 100 মার্ক করে, টোটাল 300 মার্কের এক্সাম। এবং পেপার 1 এ কোশ্চেন কয়টা করে থাকবে? প্রতিটা পেপারে 50টা করে কোশ্চেন, দ্যাট মিন্স প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে 2 করে, ঠিক আছে। সো 50টা কোশ্চেন, 100 মার্ক, প্রতিদিন 100 মার্কের করে এক্সাম হয়। এখন এই 50টা কোশ্চেনের মধ্যে কি কি থাকে? এর ভেতরে 50% থাকে হচ্ছে ট্রু ফলস, দ্যাট মিন্স 25টা কোশ্চেন থাকবে হচ্ছে ট্রু ফলস, এবং 25টা কোশ্চেন থাকবে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এটা আগে একটু ডিফারেন্ট ছিল, 2 বছর আগেও এটা কিন্তু 25টা ছিল না, মাত্র 20টা ছিল। এটা 2 বছর ধরে হচ্ছে আরো 5টা করে বাড়াই দিয়েছে। এবং যতটুকু বিসিপিএস এর কিছু ওরিয়েন্টেশন ক্লাসে ছিলাম, স্যাররা এটাও ট্রাই করতেছে যে এটা পরবর্তীতে হতে পারে এমআরসিপি স্টাইলে, যে 50টা কোশ্চেনই হয়ে যেতে পারে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এটা তারা চিন্তা করতেছে। স্টিল নাও আমাদের হাতে 50টা ট্রু ফলস আছে, আর 25টা হচ্ছে ট্রু ফলস, এবং 25টা হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু যে কোনো নেগেটিভ মার্কিং নাই। তার মানে কেউ যদি ইচ্ছা করে ট্রু ফলস এর সব ট্রু দাগাতে পারে, সে দাগাতে পারে, তার ইচ্ছা, তার কোনো নেগেটিভ মার্ক হবে না। কেউ যদি ইচ্ছা করে সব সে ফলস দাগাবে, সে এটাও দাগাতে পারে, কোনো প্রবলেম নাই। সমস্যা হবে হচ্ছে এসবিএ তে, যেহেতু এখানে একটাই অ্যান্সার, 5টা অপশন থাকে। প্রতিটা কোশ্চেনের আমাদের কিন্তু 5টা করে। আমরা যারা আছি বাইরে তারা একটু কষ্ট করে মিউট করে রাখি, তাহলে একটু শুনতে। 45 একটু আনবে। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই, ঠিক আছে। সো সবার এখানে ট্রু ফলসে দেখা যায় সে ইচ্ছা মতো দাগাতে পারবে, কিন্তু এটা করে অবশ্য লাভ হয় না, কারণ বিসিবিএস এর একটা প্যাটার্ন থাকে, 3টা ট্রু অথবা 2টা ফলস, বা 3টা ফলস বা 2টা ট্রু, এরকমও আছে। ইভেন আমি এবারেও আমাদের যে জুলাই সেশনটা হয়েছে পরীক্ষাটা, এখানে এরকমও কোশ্চেন ট্রু ফলসে ছিল যেখানে একটা মাত্র ট্রু ছিল এবং বাকি সবগুলো ফলস, ঠিক আছে। সো দ্যাট কাইন্ড এটা করে ফেলেছে কিরকম একটা এসবি এর মতো, যে ট্রু ফলসটা তারা অনেকটা এসবি বানাই ফেলছে, যে এর ভিতরে 4টা হয়তো ফলস, একটা মাত্র ট্রু, ঠিক আছে। সো এটা একটু চিন্তার বিষয়। এখন তো আমরা যেটা প্রতিটা এসবিএ তে 2 মার্ক করে থাকে, এবং ইচ ট্রু ফলসে 0.4 মার্ক। 0.4 মার্ক মানে এখানে যেহেতু 5টা অপশন থাকবে, 5টা অপশনে 0.4 করে, এটা 2 মার্কস থাকে। সো এখানে আমাদের এই জিনিসটা আছে। এবার পাশের বিষয়টা, পাশটা আসলে কিভাবে হবে? যেহেতু 300 মার্কের একটা এক্সাম, তারপরও পরপর 3 দিন, অ্যাকচুয়ালি 3 দিন এক্সাম দিতে দিতে আমরা এক্সস্টেড হয়ে যাই। মানে এটা এতটা কষ্টকর একটা সিচুয়েশন যে কোন দিন কিভাবে পড়বো, কেউ পড়ানো শেষ করে যেতে পারিনি। এটা খুবই কমন একটা মানে মানে ঘটনা হয় এফসিবিএস পরীক্ষার আগে। তো টোটালি এখানে টোটাল হচ্ছে আমাদের 300 মার্কের যে এক্সামটা, পাস মার্ক কত? 3 পেপার মিলে আমাকে 210, 70% মানে মার্ক পেতে হবে, মানে 100তে আমাদের 70 পেতে হবে, এবং 3টা মিলায় অবশ্যই 210 হতে হবে। 210 এর কম পেলে কেউ পাস করবে না। এখানে একটা টুইস্ট আছে, কেউ যদি কোনো একটা পেপারে 65 কম পায়, মাথায় রাখতে হবে, কেউ যদি কোনো পেপারে 65 কম পায় তাহলে সে আউট, সে আগে থেকেই তার কোনো পেপার দেখা হবে না। আর আরেকটা কন্ডিশন, একটা পেপারে সে 65 উপরে পেতে পারে, একটা পেপারে, জাস্ট যে কোনো একটা পেপার। হয়তো সে পেপার 1 এ 65 পাইছে, পেপার 2 তে 75 পাইছে, আর পেপার 3 তে সে 70 পাইছে, তার কিন্তু টোটাল 210 হয়ে গেল, সে কিন্তু পাস করে যাবে, ঠিক আছে। এখন মনে করেন কেউ একটা পেপারে 80 পাইছে, আর কোনো একটা পেপারে 60 পাইছে, আর একটা পেপারে 70 পাইছে, সে কিন্তু পাস না। তার মার্ক হয়তো 210 হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু পাস করবে না।
কারণ কোনো পেপারে কেউ 65 কম পেতে পারবে না, এটা হচ্ছে বিসিবিএস এর একটা কন্ডিশন। এই জিনিসটা সবার একটু কনফিউশন হয়, সো এটা একটু ভালো করে ক্লিয়ার করছি। কারণ এখানে এই জিনিসটা একটু সবার কিন্তু কনফিউশনে ক্লিয়ার করে রাখতে হবে যে আমি কোনো পেপারে আমি 65 কম পেতে পারবো না, এবং যে কোনো একটা পেপারে আমি 65 পেতে পারবো, যে কোনো একটা পেপারে, এবং সেই 5 মার্কটা কভার করার জন্য অন্য যে কোনো একটা পেপারে আমাকে 75 মানে পেতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পেপার 1, পেপার 2, পেপার 3 তিনটা বড় বড় পেপার। অ্যাকচুয়ালি এর আন্ডারে কি কি থাকে, তো বিসিপিএস থেকে কিন্তু একটা সিলেবাস দেয়া আছে, ওই সিলেবাসটা এখানে মোটামুটি আমরা সেটাকে এখানে কপি করেছি যে বিসিপিএস থেকে কোন সিস্টেমে, ডেভিডসনের আন্ডারে কোন সিস্টেম থেকে কি কোশ্চেনটা আসে। তো দেখা গেছে পেপার 1 এ এখানে যেটা প্রথমে থাকে জেনারেল অ্যাসপেক্ট অফ মেডিকেল প্র্যাকটিস, এটা থেকে 5টা কোশ্চেন আসবে। 5টা কোশ্চেন কিন্তু কোনো ফিক্স না, এটা এমনও হতে পারে একটা এসবিএ 4টা ট্রু ফলস, অথবা 2টা এসবিএ 3টা ট্রু ফলস, এইভাবে আসবে, কিন্তু 5টা কোশ্চেন এখান থেকে ফিক্স করা আসবেই। এরপর আসে হচ্ছে জেনেটিক্স থেকে 5টা কোশ্চেন। পেপার 1 এর সবচেয়ে মানে গেম চেঞ্জার হচ্ছে নিউরোলজি, এটা হচ্ছে 15টা কোশ্চেন, দ্যাট মিনস 30 মার্ক থাকে শুধুমাত্র নিউরোলজির আন্ডারে। এরপরে গ্যাস্ট্রোএন্টারোলজি, এটা থেকে 10টা কোশ্চেন, দ্যাট মিনস এখান থেকে 20 মার্ক থাকবে। হেপাটোলজি থেকে 5টা কোশ্চেন হয়, হেমাটোলজি থেকে 8টা কোশ্চেন, অঙ্কোলজি থেকে 1 থেকে 2টা, আর এনভায়রনমেন্টাল মেডিসিন বা ক্লাইমেটিক বা এনভায়রনমেন্টাল মেডিসিন এখান থেকে 1-2টা কোশ্চেন। এই টোটাল এখানে আমরা দেখতে পারবো এরকম ভাবে তারা 50টা কোশ্চেন বানিয়েছে, এটা পেপার 1 এ আসে, ঠিক আছে। তো পেপার 1 এ হচ্ছে আমাদের এই কয়টা টপিক, টোটালি 8টা টপিক থাকে হচ্ছে পেপার 1 এর আন্ডারে। এর পরবর্তীতে আছে হচ্ছে পেপার 2। পেপার 2 তে কি থাকে, পেপার 2 হচ্ছে এখানে 2টা ইম্পর্টেন্ট আমাদের সিস্টেম, সেটা হচ্ছে কার্ডিওলজি যেখানে থাকে 15টা কোশ্চেন, আর এন্ডোক্রাইনোলজি যেখানে থাকে 15টা কোশ্চেন। তার মানে এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু যে 60 মার্কই থাকে হচ্ছে কার্ডিওলজি আর এন্ডোক্রাইনোলজি থেকে পেপার 2 তে। এরপরে নিউট্রিশন থেকে থাকে 3টা কোশ্চেন, টক্সিকোলজি থেকে থাকে 3টা কোশ্চেন, ডার্মাটোলজি থেকে থাকে হচ্ছে 4টা, সাইকিয়াট্রি থেকে 5টা, এবং স্ট্যাটিস্টিক্স থেকে থাকে 5টা। এইখানে একটা বড় ইস্যু হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স টপিকটা কিন্তু আমাদের ডেভিডসনে নাই, এটা কিন্তু ডেভিডসনে থাকে না, এটা বাইরে থেকে পড়তে হয়, কিছু হ্যান্ডশিট আছে সেখান থেকে আমরা এগুলা কালেক্ট করে আমরা এটা পড়ি, কিন্তু সবচেয়ে কঠিন কোশ্চেন দেখা যায় স্ট্যাটিস্টিক্স থেকে করে, এবং পেপার 2টা রিলেটিভলি একটু টাফ হয়, সব দেখা গেছে এটা। এরপর হচ্ছে পেপার 3। পেপার 3 ভিতরে এখানে আছে সেটা হচ্ছে প্রথমে ইমিউনোলজি থাকে যেটা 5টা কোশ্চেন, তারপরে হচ্ছে রেসপিরেটরি যেটা 10টা কোশ্চেন, এবং ইনফেকশাস এইচআইভি এবং এসটিআই সেটা থেকে থাকে 15টা কোশ্চেন, ইলেকট্রোলাইট এটা হচ্ছে 3টা, নেফ্রোলজি থেকে 8টা, জেরিয়াট্রিক বা এজিং থেকে থাকে হচ্ছে 1টা, আর রিমোটোলজি থাকে 8টা। টোটাল এটা আমরা দেখবো যে টোটালি 50টা কোশ্চেন। সো কি হচ্ছে, প্রথম দিন পেপার 1 এর পরীক্ষা, দ্বিতীয় দিন পেপার 2, তৃতীয় দিন পেপার 3, এই টপিক গুলা আলাদা আলাদা করে কিন্তু আমাদের 100 মার্কের করে এক্সাম হচ্ছে, ঠিক আছে। এই ওয়াইজ আমাদের পরীক্ষার আগে পড়তে হয়। এখানে আরো কিছু কথা আছে, যেহেতু আমরা সবাই জানি এটা আসলে মানে বলা হয় যে ডেভিডসনই অ্যাকচুয়ালি আমাদের মেডিসিনের কিন্তু মানে বাইবেল, এটা পড়লে আশা করি যে এফসিপিএস টা মানে মোর অফ মানে 80 থেকে 85% কভার হয়ে যায়। তো বিসিপিএস থেকে তাদের আগের সিলেবাসে আমরা যেটা দেখাইছি, এই যে চার্ট গুলা যেটা দেখানো হয়েছে এইগুলা কিন্তু বিসিপিএস থেকে দেয়া, তবে ডেভিডসনে আরো কিছু চ্যাপ্টার আছে যেটা বিসিপিএস তারা ইনক্লুড করেনি, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, বিভিন্ন টপিকের মধ্যে এখান থেকে কোশ্চেন চলে আসে। এরকম কিছু চ্যাপ্টার হচ্ছে অপথলমোলজি, ম্যাটারনাল মেডিসিন, অ্যাডোলেসেন্ট মেডিসিন এন্ড ট্রানজিশন মেডিসিন, আর পেইন এন্ড প্যালিয়েটিভ। এই কয়টা টপিক ডেভিডসন থেকে মারুফ, আমাকে শোনা যাচ্ছে? আমি হ্যাঁ, একটু হ্যাঁ, ওই যে মিউট করে দিতে হবে, একজনের সাউন্ড আসছে, তো দয়া করে মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। হুম। ওকে, আদার্স চ্যাপ্টারের মধ্যে যেটা বলছিলাম, এই যে চ্যাপ্টার গুলো এখানে আছে, অপথলমোলজি, অ্যাকিউট মেডিসিন, ম্যাটারনাল মেডিসিন, অ্যাডোলেসেন্ট এন্ড ট্রানজিশন মেডিসিন এন্ড পেইন এন্ড প্যালিয়েটিভ, এই চ্যাপ্টার গুলা থেকে কোনো নির্দেশনা নাই যে কয়টা কোশ্চেন আসবে, ইভেন নাও আসতে পারে, কিন্তু আসে।
এটা আসে, এবং কোন পেপারে আসবে এটা সম্পর্কে বলা নেই। পেপার 1-এও আসতে পারে, পেপার 2-তেও আসতে পারে, পেপার 3-তেও আসতে পারে, কিন্তু এগুলো দেখা যায় একটা কি দুইটা কোশ্চেন আসে, বেশি এর বেশি আসে না। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল। আমাদের এই এফসিপিএস পার্ট 1 মেডিসিনটার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি কি দরকার হবে। আমরা তো দেখলাম যে পেপার 1 পেপার 2 সবাই জানি ডেভিডসন ডেভিডসন ডেভিডসন, এই তিনটা কথা সবসময় বলা হয় যে ডেভিডসন ছাড়া আমাদের এফসিপিএস পাস হবে না। এটা সত্যি কথা, কিন্তু ডেভিডসনটা পড়ার সাথে সাথে আমাদের এক্সট্রা আরো অনেক কিছু পড়তে হয়, না হলে আমাদের কনসেপ্টটা বা ক্লিনিক্যাল যেসব কোশ্চেন গুলো আসে এটা আমরা ভালো মতো করতে পারি না। এবং এর জন্য আমাদের দরকার 23rd যে এডিশনটা ডেভিডসন, এটা তো লাগবেই। এটা হচ্ছে এসবিএস সলভিং প্র্যাকটিস, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এখন বলা হয় যে 25টা এমসিকিউ, যেটা 25টা এসবি আমাদের এফসিপিএস এর প্রতিটা পেপারে আসে, এটাই কিন্তু আমাদের সবচেয়ে গেম চেঞ্জার। কারণ যদি কেউ কোনোভাবে 8টা থেকে 9টা এসবি যদি ভুল করে ফেলে, তার কিন্তু পাশের সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে, এটা কিন্তু চিন্তা করতে হবে। ঠিক আছে, আমাদের 70 পেতে হবে। মাত্র কেউ এরকম হয়, কোশ্চেন গুলা কিন্তু এমন হয় যে 15টা এসবি হয়তো কেউ না কেউ পারবে, বাকি 10টা এসবি হয় অনেক কঠিন। এই কঠিন গুলাকে ভালো মতো আমাদের ফোকাস করতে হয় এবং ডেভিডসনকে খুব টেকনিক্যালি পড়তে হয়। তো এসবিএ সলভিং কিছু বই আছে, এটা জেনেসিস সিনাপস কিছু এসবিএ প্র্যাকটিসের বই বের করছে, এগুলো মোটামুটি ভালো। এখান থেকে আমরা যখন কোশ্চেন গুলা পড়বো তখন আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়। আর একটা জিনিস এখানে আমরা বলে রাখতে চাই, সিঙ্গেল বেস্ট অ্যান্সার এই জিনিসটা আসলে কি। সিঙ্গেল বেস্ট অ্যান্সার সম্পর্কে অনেকে ভাবে যে 5টা ক্লুর ভিতরে হয়তো একটা কারেক্ট, না, এটা কিন্তু ভুল। 5টাই বেস্ট অ্যান্সার, 5টাই অ্যান্সার, কিন্তু মানে যে কোশ্চেনটা আসবে তার অ্যান্সার ওই 5টাই কারেক্ট, কিন্তু এর ভিতর যে কোনো একটা আছে যেটা মোর অ্যাকুরেট, সবচেয়ে বেস্ট, এটাকেই বলা হয় সিঙ্গেল বেস্ট অ্যান্সার। তো এই কোশ্চেনটা দেখে আমার কাছে 5টা অপশন দেখলে মনে হবে যে সবই তো মনে হয় রাইট, কিন্তু না, এর ভিতরে একটা আছে যেটা বেশি রাইট, ওটাই অ্যান্সার হবে। এবং এইভাবে আমাদের এসবিএ গুলো কিন্তু পড়তে হয়। কোশ্চেন ব্যাংক হচ্ছে অ্যাকচুয়ালি এফসিপিএস এর কোনো কোশ্চেন ব্যাংক একদম পারফেক্টলি পাওয়া যায় না। এটা হচ্ছে আমরা পরীক্ষা দিয়ে আসার পরে যেসব কোশ্চেন গুলো বিভিন্ন ভাবে শেয়ার করি সেগুলা নিয়ে একটা বই বানানো হয়, কারণ বিসিপিএস কিন্তু কোনো কোশ্চেন তারা কিন্তু পরবর্তীতে কিন্তু প্রকাশ করে না। তো আমরা যেগুলো জানি সেগুলাই অ্যাকচুয়ালি বই হিসেবে বের করা হয়। তো ওই কোশ্চেন বইতে আমরা যেটা সুবিধা পাই সেটা হচ্ছে টপিক গুলা দেখা যায় এফসিপিএস এ ইদানিং টপিক গুলা রিপিট হয়, কোনো কোশ্চেন কিন্তু রিপিট হয় না, এটা মাথায় রাখতে হবে। কেউ যদি বিগত সমস্ত কোশ্চেন পড়ে ফেলো, এই কোশ্চেন তুমি কখনোই তোমার নেক্সট সেশনে কিন্তু আপনারা কেউ পাবেন না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু হ্যাঁ, ওই কোশ্চেনের যে টপিকটা ঘুরায় ফেরায় প্রতিবারই প্রতি সেশনে কিন্তু টপিক গুলা রিপিট হওয়া দেখা গেছে, কিন্তু কোনো কোশ্চেন কিন্তু রিপিট হয় না। আর হচ্ছে আমাদের 100 মার্কের যে কোশ্চেনটা থাকে, দেখা গেছে এর ভিতরে 75 থেকে 80% কিন্তু ডেভিডসন থেকে কোশ্চেন আসে। বাকি যে 15 থেকে 20% এটা কোথা থেকে আসে, এটা কিন্তু বেসিক রিলেটেড। দ্যাট মিনস অ্যানাটমি, কোন হয়তো নিউরো অ্যানাটমি থেকে 3-4টা কোশ্চেন আসতে পারে, দেন নিউরোফিজিওলজি থেকে 3-4টা কোশ্চেন আসতে পারে। তো এইগুলা দেখা যায় ফিজিওলজির অ্যানাটমিটা আমাদের ডেভিডসনে কিন্তু একটু কম দেয়া থাকে, একটু কম, রিলেটিভলি একটু কম দেয়া থাকে। এর জন্য আমাদের কিছু বেসিক বই পড়তে হয়। অনেকে বলে যে প্যাথোলজির জন্য রবিনসন পড়তে, দেন ফার্মাকোলজির জন্য ক্যাটজান পড়তে, ঠিক আছে, এরকম, বা ফিজিওলজির জন্য গ্যানন পড়তে, বা আমাদের যে গাইডন আছে এটা পড়তে। তো এগুলা কেউ ইচ্ছা করলে পড়তে পারে, ঠিক আছে। বাট শর্ট কিছু বই আছে, যেরকম বিআরএস ফিজিওলজি, বইটা অনেক ভালো, ফিজিওলজির উপর অনেক সুন্দর করে লেখা। অথবা কারো যদি জেনেসিস বা সিনাপসিসের শীট থাকে, এটাও সে করতে পারে, জাস্ট বেসিকের জন্য। দ্যাট মিনস অ্যানাটমি আর ফিজিওলজি। অ্যানাটমি ফিজিওলজি কিন্তু প্রতিটা সাবজেক্ট থেকে আসবে। নিউরোলজি থেকে কিছু অ্যানাটমি ফিজিওলজি পাওয়া যাবে, কার্ডিওলজি থেকে ওর আন্ডারে কিছু অ্যানাটমি ফিজিওলজি কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, এইভাবে এটা করতে হয়। বায়োস্ট্যাটিস্টিক্স, এটা হ্যান্ড নোট, সাধারণত মোজাম্মেল স্যার, যিনি এবিসি লিখেছেন, ওই স্যারের একটা হ্যান্ড নোট পাওয়া যায় বাজারে, সেটা অ্যাকচুয়ালি পড়লে অনেক ইফেক্টিভ হয়। সেখানে যেহেতু বায়োস্ট্যাট থেকে আমাদের ডেভিডসনে কোনো কিছু পাওয়া যায় না, এবং বায়োস্ট্যাটের আলাদা বই আসলে পড়েও আমরা বুঝতে পারি না, তো ওই শর্ট হ্যান্ড নোটটা অনেক ইফেক্টিভ হয়। তো বায়োস্ট্যাটিক হ্যান্ড নোট হচ্ছে ডক্টর মোজাম্মেল স্যারের যে হ্যান্ড নোটটা, ওটা পড়লে ভালো হয়। অথবা জেনেসিসেরও পাওয়া যায়, সিনাপসেরও আলাদাভাবে, মানে বায়োস্ট্যাটের হচ্ছে হ্যান্ড নোট আছে। আর লাস্ট একটা, সেটা হচ্ছে পাস মেডিসিন। এটাকে আমি অপশনাল রাখবো, যার ইচ্ছা হয় সে পড়তে পারবে। পাস মেডিসিনের কোশ্চেন গুলা খুব এসবিএ তে হেল্প করে, এটা দেখা গেছে। স্যাররাও অনেক সময়
বিসিপিএস এর বিভিন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্যাররা দেখি এই পাস মেডিসিনের বিভিন্ন কোশ্চেন প্যাটার্নটাকে ফলো করে। পাস মেডিসিন যদি কেউ মানে সলভ করতে পারে তার জন্য এটা খুবই ইফেক্টিভ হবে এফসিপিএস পাস মানে পার্ট 1টা পাস করার জন্য। এটা জাস্ট একটা অপশনাল, বাট বাকি যে ম্যাটেরিয়াল গুলো আমরা বলেছি এগুলা যদি কেউ ভালো মতো পড়ে ইনশাল্লাহ তার খুব ভালো একটা প্রিপারেশন থাকবে। ঠিক আছে, এখান থেকে আমি ডক্টর মোহাম্মেদ আবিরকে বলছি কন্ট্যাক্ট করার জন্য। বাকিটা মোহাম্মেদ তুমি কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমাদের যেটা আর কি এখন পর্যন্ত আমরা হচ্ছে ইয়ে করেছি, দেখলাম যে মোটামুটি আমরা কোন পেপারে কোন কোন টপিক আছে সেটা দেখলাম। এখন আমরা কিভাবে করে জিনিসটাকে আমরা ভাগ করব, কিভাবে করে আমরা টপিকস গুলোকে ভাগ করব, এটার একটা আমার পার্সোনাল একটা মেথডে আমি এটা করলাম। সেটা হচ্ছে যে মেজর সিস্টেম, অর্থাৎ এই সিস্টেম গুলো থেকে হচ্ছে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। এই ধরনের টপিক আছে মূলত 9টা। নিউরোলজি যেটা থেকে 15টা আসে, গ্যাস্ট্রো থেকে 10টা, হেমাটো থেকে 8টার মতো, সো কার্ডিওলজি 15টা, এন্ডোক্রাইন 15টা। আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে কোনটা থেকে কি রকম আসে। এখন এই টপিক, এই সিস্টেম গুলা হচ্ছে সব থেকে বেশি কোশ্চেন আসে। এটাকে আলাদা করে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে এই টপিক গুলো থেকেই কিন্তু ওই যে আমরা একটু আগে দেখলাম যে অ্যানাটমি বা ফিজিওলজি রিলেটেড কিছু কোশ্চেন আসে। ওই কোশ্চেন গুলো এই টপিক গুলো থেকে হচ্ছে সবচেয়ে বেশি আসার পসিবিলিটি থাকে। এগুলো থেকেই মূলত আসে, অন্যান্য গুলোতে ইউজুয়ালি অ্যানাটমির ভিতরে তেমন একটা যায় না, ফিজিওলজিতে যায় না। সো এই টপিক গুলো থেকে 10টা থেকে 15টা থাকে। এই সিস্টেম গুলোর মধ্যে আমাদের মেইনলি যেভাবে পড়তে হয় এটা হচ্ছে আমাদেরকে হলো অ্যানাটমি ফিজিওলজির পাশাপাশি কিছু ল্যাব ইনভেস্টিগেশনস এবং কিছু সিমটমস অ্যানালাইসিস, এরপরে এটার মেজর যে ডিজিজ গুলো সেগুলো ডিপে পড়তে হবে এবং আনকমন ডিজিজ গুলোর বেসিক প্যাটার্নটা একটু বুঝতে হবে। এই 9টা চ্যাপ্টার। তারপরে আছে হচ্ছে কিছু সেমি মেজর সিস্টেম। আচ্ছা, এটা পরে বলছি, আগে এই টপিকটা বলি যে সাপোর্টিভ টপিক বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা যে মেজর চ্যাপ্টার গুলো দেখলাম ওগুলোর সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে এই টপিক গুলো। যেমন জেনারেল অ্যাসপেক্টস আর থেরাপিউটিক্স, এটা থেকে 5 মার্ক আসে, কিন্তু এই টপিকটা হচ্ছে মূলত ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, কিছুটা বায়োস্ট্যাটিস্টিক্সও আছে এটার মধ্যে অল্প একটু, এবং থেরাপিউটিক্স চ্যাপ্টারটা চ্যাপ্টার 2 যেটা, এটা হচ্ছে মূলত ফার্মাকোলজির উপর বেস করে। সো এই চ্যাপ্টারটা আমাদের সাপোর্টিভ টপিক বলার উদ্দেশ্য হচ্ছে এই টপিকগুলোর নলেজ গুলো আমাদের অন্যান্য চ্যাপ্টারে গিয়ে লাগে। স্ট্রোক মেডিসিন, এটাকে আলাদা করে ক্লাসিফাই করার উদ্দেশ্য হচ্ছে নিউরোলজি হচ্ছে চ্যাপ্টার 25, স্ট্রোক মেডিসিন হচ্ছে চ্যাপ্টার 26। এই নিউরোলজি থেকে যে 15টা আসে এটার মধ্যে কিন্তু এই স্ট্রোক মেডিসিনের মার্কটাও হচ্ছে ইনভলভ। এই চ্যাপ্টারটা আলাদা করে পড়তে হয়। সো যখনই কেউ নিউরো পড়বে তখন ওটার সাথে স্ট্রোক মেডিসিনটা পড়তে হবে। ডায়াবেটিস মেলাইটাস, এটাও আলাদা করে বলার উদ্দেশ্য হচ্ছে এই চ্যাপ্টারটা ডেভিডসনে আলাদা করে দেয়া আছে চ্যাপ্টার 20, যেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টার 18 এর সাথে একসাথে পড়তে হবে। এন্ডোক্রাইন পড়ে তারপরে ডায়াবেটিস পড়লে এটা আপনাদের মানে আমরা এভাবে করেই এমবিবিএস লেভেলেও তাই পড়ি। অ্যাকিউট মেডিসিন, এই চ্যাপ্টারটা কিছুটা মানে অদ্ভুত টাইপের, পড়তে একটু খারাপ লাগে, বাট আলটিমেটলি এটা আসলে অনেকগুলো চ্যাপ্টার কভার করার পরে তারপরে এটা পড়লে আপনি বেনিফিটেড হবেন, কারণ এখানে কিছু ইমার্জেন্সি ডিজিজ নিয়ে আলোচনা করা আছে, যে ডিজিজ গুলো দেখা যাবে আপনি বিভিন্ন সিস্টেমের মধ্যে পড়বেন। এইচআইভি, এসটিআই এবং প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজ, এই দুটাই মূলত হচ্ছে ইনফেকশাস ডিজিজের সাথে পড়তে হবে। এর মধ্যে প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজটা আপনাকে ইনফেকশাস ডিজিজ পড়ার আগে এটা পড়তে হবে। কারণ কি, এইখানে মূলত হচ্ছে মাইক্রোবায়োলজি, এবং মাইক্রোবায়োলজির মধ্যে আমরা যে জিনিসগুলো পড়ি আসলে, যে ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, তারপরে প্যারাসাইটোলজি এবং অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি
প্রোটোজোয়াল যেটা অ্যান্টি প্যারাসাইটিক যে ড্রাগস গুলো, এই জিনিসগুলো নিয়ে ফার্মাকোলজি আমরা এই জিনিসগুলো রিলেটেড যা যা পড়ি এই বেসিক গুলো হচ্ছে এখানে ডিসকাস করা আছে, ওগুলার ক্লাসিফিকেশন এবং কয়েকটার সম্পর্কে ডিটেলস এবং কয়েকটার ইম্পর্টেন্ট কিছু অ্যাডভার্স ইফেক্ট এবং যেভাবে আমরা ফার্মাতে পড়ি ওই ধরনের। সো এটা আগে পড়ে এসে তারপরে আপনি ইনফেকশাস ডিজিজটা পড়বেন এবং তারপরে এইচআইভি এসটিআই ওটার সাথে অ্যাসোসিয়েটেড। সো এই টোটাল জিনিসটা থেকে কিন্তু আমরা দেখি যে ইনফেকশাস ডিজিজে যে 15 মার্কস থাকে পেপার 3 তে, ওটা কিন্তু এই তিনটা অ্যাকচুয়ালি কম্বাইন করে। আরেকটা হচ্ছে ইমব্যালেন্স, যেমন হচ্ছে ওয়াটার ইলেকট্রোলাইট অ্যাসিড বেস ইমব্যালেন্স, এগুলোর মধ্যে জানেন আপনারা এই যেমন হচ্ছে হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, সোডিয়াম, পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, এগুলোর হোমিওস্ট্যাসিস ইমব্যালেন্স এবং অ্যাসিডোসিস অ্যালকালোসিস এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা। এটা নেফ্রোলজির সাথে পড়তে হবে। সো নেফ্রোলজির আগে এই জিনিসটা পড়ে আসলে আপনার এটা কনসেপ্টটা একটু ইজি হবে। আর সেমি মেজর চ্যাপ্টার বলতে এখানে হচ্ছে এই চ্যাপ্টার গুলো থেকে 3টা 4টা বা 5টা হচ্ছে করে ইয়ে থাকে। সো এখানে হচ্ছে মেইনলি যেমন জেনেটিক্স থেকে 5টা থাকে, টক্সিকোলজি, ইনফরমেশন 3টা, ডার্মাটোলজি আমরা দেখলাম কিরকম থাকে, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স যেটা অবশ্যই আলাদা করে পড়তে হয়, ইমিউনোলজি, হেপাটোলজি, নিউট্রিশন, এই চ্যাপ্টার গুলো থেকে এই ধরনের। হেপাটোলজিটা একটু বড় চ্যাপ্টার মনে হলো, এটা থেকে কিন্তু 5টা প্রশ্ন আসে, এজন্য এটাকে আসলে আলাদা করে রাখা। আর এখানে কিছু টপিক আছে ডিসক্রিট টপিক, অলরেডি এটা নিয়ে বলা হয়ে গেছে যে এই চ্যাপ্টার গুলো থেকে কয়টা প্রশ্ন আসবে আসলে বলা যায় না, তবে এখানে ক্লাইমেটিক এনভায়রনমেন্টাল মেডিসিন আর জেরিয়াট্রিক্স এই দুইটা থেকে কিন্তু একটা দুইটা প্রশ্ন মাস্ট আসে, এটা কারিকুলামের মধ্যেও আছে, সো এটা ভালো করে পড়তে হবে। আর রিসেন্টলি ম্যাটারনাল মেডিসিন এবং পেইন এন্ড প্যালিয়েটিভ থেকে কিন্তু কোশ্চেন আসে, সো এগুলো এখন রিসেন্টলি একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে, প্রেগন্যান্সি দিয়ে সিনারিও থাকলে ওই ধরনের দেয়া থাকবে। আচ্ছা, এখন এটা একটা খুবই বার্নিং কোশ্চেন যে আমার আইডিয়াল প্রিপারেশন রুটিনটা কিরকম হবে। অনেকে বলে যে আপনি এতক্ষণ পড়তে হবে, অনেকে বলে এতক্ষণ পড়তে হবে। সো এই জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে যে আমাদের আসলে কতক্ষণ ধরে প্রিপারেশন নিতে হবে, কোনটা আইডিয়াল। সো আমি এটাকে যেভাবে করে ক্লাসিফাই করলাম, যাদের অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যারা পার্ট 1 প্রিপারেশন কিছুই নেননি, অথবা আপনার মেডিসিন ভালো লাগে, আপনি ফাইনাল প্রফে বা রিসেন্টলি কিছুটা মেডিসিন পড়েছেন, বাট আলটিমেটলি আপনার ওভাবে করে পার্ট 1 এর জন্য প্রিপারেশন নেওয়া হয়নি, তাদের জন্য এই রুটিনটা ফলো করা উচিত। সেটা হচ্ছে আমি এখানে যে মেজর টপিক গুলো বললাম, এই মেজর টপিক গুলোর পিছনে আপনি 7 দিন করে সময় দিবেন। সো এখানে 9টা টপিক বললাম, আপনার এখানে মোটামুটি 7 × 9 63 ডেজ আপনি রাফলি রাখতে পারেন। এই 7 দিনের মধ্যে প্রতিটা টপিকে আপনি শুধু ডেভিডসন পড়বেন এটা না, আপনি অবশ্যই মেন্টরদের আন্ডারে আপনি ডেভিডসন দাগিয়ে পড়বেন এবং তার সাথে অবশ্যই অ্যাসোসিয়েটেড সিঙ্গেল বেস্ট অ্যান্সার সলভ করবেন। এবং এরও পরেও যদি আপনি সময় পান আপনি চেষ্টা করবেন একটা শর্ট রিভিশন দেওয়ার, তাহলে আপনার জন্য ভালো হবে। এই রুটিনটা কিন্তু আমার তাদের জন্য করা যাদের হচ্ছে সাইড বাই সাইড কোনো জব করছেন, ইন্টার্নশিপ করছেন, কাজ করছেন। যদি কেউ একেবারে ফ্রি থাকেন, বাসায় থাকেন, তার জন্য হয়তো বা টাইমটা একটু কম লাগতে পারে। তারপরে যেটা বললাম যে আপনি ওই মেজর টপিকের পাশাপাশি যখন সাপোর্টিভ টপিক গুলো পড়বেন 3 থেকে 4 দিন, রাফলি আমরা এখানে 25 দিনের মতো রাখলাম। সেমি মেজর টপিক গুলোতে আপনি 4 থেকে 5 দিন, বেশি সময় দেওয়ার দরকার নাই। সো এখানে আপনি 35 ডেজ। আর যে টপিক গুলো একেবারে ডিসক্রিট, আমরা বললাম যে এই টপিক গুলো থেকে খুব কম কোশ্চেন হয় বা হয় না, সো সেই ক্ষেত্রে আপনার এখানে 2 দিনের বেশি আপনার এখানে সময় দেওয়ার দরকার নেই, 12 দিন। এখন এই টোটাল জিনিসটা সামেশন করে আমরা দেখতে পাচ্ছি 135 ডেজ আপনার হচ্ছে টোটাল এখানে লাগছে, হুইচ ইজ 4.5 মান্থ। সো আপনি যখন এই 4.5 মাস সময় দিচ্ছেন, এটা কিন্তু আপনার জিনিসটা জাস্ট একবার পড়া হচ্ছে আর কুইক কোন একটা শর্ট রিভিশন, ওটাকে আমি কাউন্ট করছি না। সো এরপরের টাইমটা আপনার টোটালটা হচ্ছে আপনি রিভিশন দিবেন, যদি কেউ এই সময়ের মধ্যে শেষ করতে পারেন। আর কারো যদি কোনোটাতে বেশি লেগে যায় তাহলে তো আরো বেশি লাগবে। সো আইডিয়ালি আপনি রিভিশন দিতে আপনি যদি 1 মান্থও সময় নেন তাহলে আপনার এখানে কিন্তু 5.5 মাস, অ্যাপ্রক্সিমেটলি 6 মাস লেগে যাচ্ছে। সো এই জন্য আইডিয়ালি আমি বলবো যে এখন পর্যন্ত তেমন প্রিপারেশন নেননি তাদের জন্য 6 মাস, এবং আরো বেশি যত বেশি নিতে পারেন তত আসলে আপনার জন্য আইডিয়াল। আর কারো যদি অলরেডি প্রিপারেশন নেওয়া থাকে তার পক্ষে 3 মাস 2 মাসেও কমপ্লিট করা সম্ভব। সো অলরেডি আমাদের কাছে অনেকে বলেছে যে আসলে কোনো কোর্স কন্ডাক্টের ব্যাপারে, স্পেশালি যারা ইন্টার্ন আছে এবং যারা হচ্ছে রিসেন্টলি ইন্টার্নশিপ কমপ্লিট করেছে এরকম অনেকে। সো
আমাদের যদি আমরা কোর্স কন্ডাক্ট করি, আমাদের প্ল্যান আছে যে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হলো আহ, 2টা কোর্স রাখতে পারি। একটা কোর্সে হচ্ছে আমরা হয়তোবা 3 মান্থের জন্য আমরা হচ্ছে উইকলি 2টা ক্লাস নিয়ে সেই ক্ষেত্রে আমাদের এটা কভার করতে হবে। আর যদি আমরা হচ্ছে আইডিয়াল মেথড ফলো করি, যেটা হচ্ছে যারা বিজি এবং যাদের পক্ষে আসলে সময় আছে যাদের হাতে, তাদের জন্য আমি বলবো যে এটার আইডিয়াল হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি 6 মান্থের সময় নিয়ে, তাহলে হাতে সময় নিয়ে করতে পারি। স্পেশালি আমি যারা ইন্টার্ন আছে তাদের জন্য বলতে চাচ্ছি যে আপকামিং ইটস আ গ্রেট অপরচুনিটি ফর ইউ টু অ্যাটেন্ড পার্ট 1 ইন মেডিসিন। কারণ ডেফিনেটলি আপকামিং আপনাদের পরীক্ষা যদি আমরা গ্রসলি চিন্তা করি, আমরা তো আসলে বিসিএস অথবা হচ্ছে রেসিডেন্সি এই ধরনের এক্সাম গুলো চিন্তা করি। সো ইন্টার্নশিপ কমপ্লিট করার 1 বছরের কমপ্লিট হওয়ার পরে আপনি রেসিডেন্সি দিতে পারবেন, এর আগে দিতে পারছেন না। আর বিসিএস তো আপকামিং তেমন বিসিএস নেই, যেহেতু একটা স্পেশাল বিসিএস হয়ে গেল। সো যারা ইন্টার্ন এবং যারা নিউলি ইন্টার্নশিপ কমপ্লিট করলো, এখন পর্যন্ত তেমন কিছু করেনি, তাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি। তারা আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিতে পারেন যতটুকুই পারেন। আর আম, সবার জন্য শুভকামনা থাকলো। কারো কোনো প্রশ্ন থাকলে কিছু জিজ্ঞেস করতে পারেন আমাদেরকে। এখানে আমি একটু সবাইকে কিছু একটু বলতে চাই। অ্যাকচুয়ালি আমরা কিন্তু সবাই অনেক যতটুকু আমরা যেভাবে বলি, আমরা কিন্তু পড়াশোনা সবাই করি। অ্যাকচুয়ালি সবাই কিন্তু পড়াশোনা করেই এফসিএস পরীক্ষায় যায়, কিন্তু পাশের হার এত কম কেন? পাশের হার কম হওয়ার কিন্তু কারণ আছে। সবচেয়ে বেশি কিন্তু পাশ করে না এফসিপিএস এ বা যে কোনো পরীক্ষাতে। এটার কারণটা কি? আমাদের পড়াশোনাটা। সেটা হচ্ছে ডেভিডসন A to Z কেউ যদি পড়ে যায় তাহলে কিন্তু পাশ নাও হতে পারে। আমাদের ডেভিডসনটা পড়তে হবে খুব ক্লিনিক্যালি ওরিয়েন্টেড, খুবই ক্লিনিক্যালি ওরিয়েন্টেড। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের, আমরা তো প্রফও পাশ করে আসছি সবাই। প্রফ পাশ করে আর সবচেয়ে বড় সমস্যা, এই প্রফের পড়াশোনা আর পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনাটা একদমই ডিফারেন্ট। এই জিনিসটাই হচ্ছে আমাদের সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায়। সো আপনাকে কিন্তু একদম নতুন করে স্টার্ট করতে হবে, যে আপনি নতুন করে শিখতেছেন কিভাবে একটা ডেভিডসনকে পড়া যায়। ডেভিডসনকে উপরে কিন্তু ভালোবাসা আনতে হবে, ঠিক আছে? এটার প্রতিটা লাইন থেকে কোশ্চেন করা সম্ভব এবং প্রতিটা লাইনকে টেকনিক্যালি বুঝে বুঝে পড়তে হবে। এই জিনিসটাই আপনাদের বলতে চাচ্ছি, বিশেষ করে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনটা মেনটেন করে। ক্লিনিক্যালি যে যত বেশি কম্পিটেন্ট হবে, ওই পরীক্ষার দিন সবচেয়ে বেশি ভালো করবে সে। আচ্ছা, আমাদের বেশি সময় নেই, আমরা 40 মিনিটস এর মধ্যে সেশনটা শেষ করতে চাচ্ছিলাম। সো আপনারা কোশ্চেন করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি কোশ্চেন করেন।